আসসালামু আলাইকুম। বাংলাদেশের এই মুহূর্তে অবস্থা হচ্ছে যে সারা দেশ জুড়ে তুমুল বৃষ্টি, মাঝারি বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি সব জায়গায় কম বেশি। এর মধ্যে ফেনী ডুবতে বসছে, সাতক্ষীরার অবস্থাও খারাপ। যখন নাকি এই ধরনের দুঃসংবাদ আসছে বিভিন্ন জেলা থেকে, ঠিক সেই সময় সকালবেলায় উঠে একটা অবাক করা রিপোর্ট দেখলাম দর্শক। সেটি হচ্ছে ফাঁস হওয়া অডিও যাচাই বিবিসির, ব্রিটিশ ব্রডকাস্টিং সেন্টার, অর্থাৎ একটা আন্তর্জাতিক গণমাধ্যম, ব্রিটিশ সরকার পরিচালিত। সেই সংবাদ মাধ্যম বলছে, জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। যেই অডিওটা ফাঁস হয়েছে তারা পরীক্ষা করেছে, একেবারে নিরপেক্ষভাবে বৈজ্ঞানিক ভিত্তিতে একজনের কণ্ঠস্বর পরীক্ষার জন্য যা যা করার দরকার সব কিছু করার পর তারা দেখছে যে এই কণ্ঠস্বরটা শেখ হাসিনার। তিনি নিজেই পুলিশকে 18 জুলাই নির্দেশ দিচ্ছেন প্রাণঘাতী অস্ত্র চালানো, অর্থাৎ মানে যাকেই সামনে পাবা তাকেই মারো। বিদ্রোহ বা এই যে আন্দোলন সেটা দমন করো। যার কারণে দেখবেন যে 16, 17, 18 তারিখের পর থেকে ব্যাপকভাবে মানে হতাহতের সংখ্যা বেড়ে গেছে। ওই নির্দেশ পাওয়ার পর পুলিশ বেপরোয়াভাবে গুলি চালায়। এখন বলেন শেখ হাসিনা এই বিচার থেকে রেহাই পাবে? তিনি যে নির্দেশদাতা, এবং সবই জানেন আপনারা যে বাংলাদেশের গত 15 বছরে তিনি নিজেই বলতেন যে তাকে যখন বলা হতো যে আপনার নির্দেশ ছাড়া তো কিছুই চলে না, কোনো মিনিস্ট্রি কাজ করে না, কোনো দপ্তর কাজ করে না, উনি কিন্তু এটাকে খুব রাগ হননি এইটা শুনে। সে বলছে হ্যাঁ, আমার নির্দেশ ছাড়া কিছুই চলে না, মানে এটাকে তিনি খুব প্রাউড মনে করছেন। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে। কার এমন বুকের পাটা, কোন আইজিপি বা কোন মন্ত্রীর আছে যে এইরকম প্রাণঘাতী অস্ত্র, যেই প্রাণঘাতী অস্ত্র এখন বলা হচ্ছে যে পুলিশ ব্যবহার করতে পারবে না, সেই অস্ত্র আনা হয়েছে। যেই অস্ত্র যুদ্ধে ব্যবহার হয়, সেই অস্ত্র বাংলাদেশের মানুষের উপর আন্দোলন দমন করার জন্য শেখ হাসিনা নিজে অনুমতি দিয়েছেন। আপনি এটার কিভাবে এটার ব্যাখ্যা দেবেন? পারবেন না। আজকে দর্শক সেই ঘটনাই ঘটল। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথনের একটি ফাঁস হওয়া অডিও রেকর্ড থেকে জানা যায়, গত বছরের জুলাইয়ে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন। বিবিসি আইয়ের যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছেন এবং তারা যেখানেই তাদের পাবেন গুলি করবেন। যেখানেই তাদের পাবেন সেখানেই তাদের, অর্থাৎ আন্দোলনকারীদের গুলি করবেন। অজ্ঞাত পরিচয়ে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছিলেন। অস্বীকার করতে পারবেন শেখ হাসিনা? ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, গত 18 জুলাই নিজের সরকারি বাসভবন গণভবন থেকে শেখ হাসিনা ওই টেলিফোন করেন। দর্শক দেখেন, এটা বিবিসি। এটা যদি বাংলাদেশের কোনো গণমাধ্যম করতো তাহলে বলা হতো যে সরকারি চাপে, ভয়ে বা উদ্দেশ্যমূলকভাবে শেখ হাসিনাকে মানে অপদস্থ করার জন্য, অপমানিত করার জন্য বা দোষী সাব্যস্ত করার জন্য এটা করা হয়েছে। বিবিসি কি বাংলাদেশের কারো কথা শোনে, পোষে? বিবিসি তো ব্রিটিশ সরকারকেও মানে তারা স্বাধীনভাবে করে, মানে না। যেই কারণে বিবিসির সাথে প্রায় কিন্তু যুক্তরাজ্য সরকারের সংঘাত লেগে যায়, কিন্তু বিবিসি তার সম্পাদকীয় নীতিতে অটল। চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয়। বিক্ষোভের পর থেকে শেখ হাসিনার কলের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে, যার অনেকগুলোই যাচাই করা হয়নি। গত 18 জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠস্বরের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিবিসি আলাদাভাবে ইয়ারশটের অডিও ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে এই রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেছে। তারা আলাদাভাবে
নিজস্ব পদ্ধতিতে তারা যাচাই করে তারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, তারা এই ধরনের অসংখ্য জিনিস পায়, ছবি পায়, অডিও পায়, সেগুলো তারা যাচাই করে দেখে যে এটা সঠিক কিনা। তারা এটিতে এডিট করার কোনো প্রমাণ, পরিবর্তন করার কিছু পায়নি, মানে শেখ হাসিনার কণ্ঠস্বর এডিট করার কোনো প্রমাণ পায়নি। অডিওটি কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এমন সম্ভাবনাও খুব কম বলে তারা জানিয়েছেন। মানবাধিকার বা পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট। তারা বলেছে ফাঁস হওয়া রেকর্ডটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছে যেখানে ফোন কলটি স্পিকারে বাজানো হয়েছে, স্পিকারে দিয়ে উনি কথা বলেছেন, কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকোয়েন্সি বা ব্যাকগ্রাউন্ডে কিছু শব্দ ছিল। ইয়ারশটের বিশেষজ্ঞরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রনিক নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে, যে ফ্রিকোয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায়ই উপস্থিত থাকে। এটি এমন এক সূচক যার মানে হলো অডিওতে হেরফের করা হয়নি। এই রিপোর্টটা পাওয়ার পর আমি দেখব যে এই যে শেখ হাসিনার সমর্থক কিছু মানে বুদ্ধিজীবী, সুশীল, তারা মানে নতুন নতুন ইউটিউব চালু করছে না, ফেসবুক পেজ চালু করছে না, দেখি তারা এখন কি বলে এটা সম্পর্কে। ইয়ারশটের বিশেষজ্ঞরা শেখ হাসিনার বক্তব্যে ছন্দ, স্বর এবং শ্বাসের শব্দ বিশ্লেষণ করেছেন এবং ধারাবাহিক নয়েজের স্তরও শনাক্ত করেছেন। অডিওতে কৃত্রিম কোনো পরিবর্তন আনার প্রমাণ তারা খুঁজে পাননি। ব্রিটিশ আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি ক্যাডম্যান বিবিসিকে বলেছেন, রেকর্ডিংগুলো তার ভূমিকা প্রমাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ জুলাই আগস্টের যে গণহত্যা, সেই গণহত্যায় তার যে সক্রিয় ভূমিকা ছিল, এই প্রমাণই যথেষ্ট। বিচার থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো কারণ নেই, সেটা বাংলাদেশে হোক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অথবা বিদেশে হোক। এগুলো স্পষ্ট এবং সঠিকভাবে প্রমাণিত হয়েছে এবং অন্যান্য প্রমাণ দ্বারা সমর্থিত। টবি ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শক হিসেবে কাজ করছেন, যেখানে শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা চলছে। আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, বিবিসির উল্লেখ করা টেপ রেকর্ডিংটি সত্য কিনা তা তারা নিশ্চিত হতে পারছেন না এবং এই টেপটিতে কোনো বেআইনি উদ্দেশ্য বা অসামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 203 জনকে অভিযুক্ত করেছেন, যার মধ্যে 73 জন গ্রেপ্তার রয়েছেন। আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়েও বাংলাদেশের আদালতে বিচার চলছে। দর্শক, কীভাবে শেখ হাসিনার পক্ষে ওকালতি করবেন? শেখ হাসিনা এসব কিছুই জানেন না। ওই পুলিশের ভিতরে জঙ্গিরা ঢুকে এই সমস্ত ঘটনা ঘটাইছে, পারবেন এগুলি? এখন যিনি নির্দেশ দিচ্ছেন আর তো কিছু লাগে না, তার নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ করবে, র্যাব কাজ করবে, বিজিবি কাজ করবে, এটা তো স্বাভাবিক এবং সেটাই হয়েছে। নতুবা প্রায় 2000 মানুষ মারা যায় কী করে, 25-26 হাজার মানুষ আহত হয়, পঙ্গু হয়ে হয় কীভাবে? এসব কারণেই তো হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।